লাহিড়ীবাবু ইউটিউব চ্যানেলে আজকে জয়দীপ মিত্র পড়ে শোনাবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প সাতমার পালোয়ান। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গল্পটি বহুদিন ধরেই বাঙালির ঘরে ঘরে ঠাকুমা দিদিমারা তাদের নাতি নাতনিদের ঘুম পাড়াতে বলে আসছেন। এই কারণে অনেকে এটিকে প্রচলিত গল্প বলেও মনে করেন। সন্দেশ পত্রিকার জন্যে উপেন্দ্র কিশোর এই গল্পটি সরেস ভাষায় লিখে দেন। অডিও স্টোরিটি যাতে আপনাদের শুনতে ভালো লাগে সেই জন্যে গল্পটি সামান্য পরিবর্তন করা হয়েছে। এটা মূলত বাচ্চাদের গল্প, তবে বড়দের শুনতেও কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তবে আজকের বাচ্চাদের জন্য জানিয়ে রাখি, কুম্ভকার বা কুমোর বলতে আমরা তাদেরকেই বুঝি যারা মাটির জিনিসপত্র তৈরি করেন। এই গল্পটি শোনার সময় যাতে আমাদের ঠাকুমা, দিদিমা, ঠাকুরদা এবং দাদুদের কথা মনে পড়ে, তাই আমরা এই গল্পটিতে কোনো রকম সাউন্ড এফেক্ট দিইনি। শুরু হচ্ছে আজকের গল্প সাতমার পালোয়ান। গল্প পাঠে জয়দীপ মিত্র। এক দেশে ছিল এক কুমোর, তার নাম ছিল কানাই। কানাই কিছু একটা করতে গেলেই সেটা এমন বেঁকে যেত যে সেটার ব্যবহার করাই যেত না। শিব গড়তে গিয়ে সে বাঁদর গড়ে বসত। সেই জন্য তার তৈরি করা জিনিস কেউ কিনত না। কিন্তু কানাইয়ের বউ খুব সুন্দর সুন্দর হাঁড়ি কলসি তৈরি করতে পারত। সেগুলো বিক্রিও হতো খুব ভালো। সব দিক দিয়ে বিচার করলে সব মিলিয়ে কানাইয়ের বেশ সুবিধে হওয়ারই কথা, কারণ সে সকল কাজকর্ম তার গিন্নির ঘাড়ে ফেলে দিয়ে মনের সুখে ঘুরে বেড়াতে পারত। কিন্তু সেটি তো হওয়ার নয়। তার কারণ কানাইয়ের বউ ছিল ভীষণ বদমেজাজি মহিলা। কানাইকে কাজ না করতে দেখলেই সে ঝাঁটা নিয়ে তাড়া করত। তাই কানাই যে খুব সুখে ছিল সেটা ঠিক বলা যাবে না। একদিন সকালবেলা কানাইয়ের স্ত্রী অনেকগুলো হাঁড়ি তৈরি করে রোদে শুকোনোর জন্য বাড়ির উঠোনে রেখে দিল। আর কানাইকে ডেকে বলল, হাঁড়িগুলো একদম না শুকোনো পর্যন্ত তুমি এইগুলোকে বসে পাহারা দাও। দেখো কিছুতে যেন এগুলোকে মারিয়ে না যায়। কানাই এক পোটলা চিড়ে, খানিকটা ঝোলা গুড় আর নিজের লাঠিটা নিয়ে হাঁড়ি পাহারা দিতে বসল। সে একবারে একদলা চিড়ে আর খানিকটা ঝোলা গুড় মুখে দেয়, আর হাঁড়িগুলোর দিকে তাকিয়ে দেখে যে সেগুলো কেউ মারিয়ে দিল কিনা। খাওয়ার সময় খানিকটা ঝোলা গুড় কোনো রকমে কয়েকটা কাঁচা হাঁড়ির উপর পড়েছিল। একটু পরেই এক গাদা মাছি তার উপর উড়ে এসে বসল। কানাই সেটা দেখতে পেয়ে মনে মনে বলল, বটে তোমরা এসে আমার বউয়ের তৈরি হাঁড়ি মারিয়ে দিচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে সে তার লাঠি দিয়ে মাছিগুলোকে এক ঘা লাগালো। এর ফলে মাছিগুলো তো মরলই, কিন্তু তার সঙ্গে হাঁড়িগুলো সব ভেঙে গুঁড়িয়ে গেল। কানাই গুনে দেখল যে তার লাঠির ঘায়ে মোট 7টা মাছি মরেছে। তখন সে লাঠি বগলে করে খুব গম্ভীর হয়ে বসে রইল। হাঁড়ি ভাঙার শব্দ শুনে তার গিন্নি ঝাঁটা হাতে এসে রেগে মেগে জিজ্ঞেস করল, কি করে এই হাঁড়িগুলো ভাঙলা? কানাই খুব গম্ভীর ভাবে বলল, আমার সাথে ভাবে কথা বলবে না, আমি সাতমার পালোয়ান। কিন্তু তার গিন্নিও ছাড়ার পাত্রী নয়। সেও খুব করে চেঁচামেচি জুড়ে দিল, নিকুচি করেছে তোমার পালোয়ানির, অকর্মা ঢেঁকি কোথাকার। একটা কাজ করার মুরুদ নেই। ঘরে কালকের খাওয়ার জন্য চাল বাড়ন্ত। ভেবেছিলাম আজকে হাঁড়িগুলো শুকিয়ে আগুনে পুড়িয়ে বিকেলে হাটে নিয়ে যাব। বিক্রি করে যা পাবো তাই দিয়ে কয়েকদিনের জন্য চাল আর আলু কিনে আনবো। এবারে কি হবে?
কাল থেকে ছেলেপুলে নিয়ে কি উপোস করে মরবো? তখন কানাই উঠে দাঁড়িয়ে বলল, অনেক দিন ধরেই ভাবছি নিজের ভাগ্য যাচাই করতে আমাকে গ্রামের বাইরে যেতে হবে। কারণ তোমার মুখের কড়া কড়া কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আজই আমি আমার লাঠির খায়ে 7টা মেরেছি, তাই আজ থেকে আমি 7 মার পালোয়ান। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চললাম। কানাইয়ের গিন্নি গলা চড়িয়ে বলল, যাও, যেদিকে 2 চোখ যায় চলে যাও, অপদার্থ কোথাকার। কাল থেকে আমি একজনের চাল কম নেব। কানাই তখনই জঙ্গলের ভিতর থেকে বাঁশ কেটে এনে একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করলো। তারপর বাড়ি থেকে বেরোনোর আগে একটা ছোট্ট পুঁটলিতে তার জামা কাপড় আর খানিকটা চিড়ে গুড় বেঁধে নিল। সব শেষে এক থান মার্কিন কাপড় দিয়ে মাথায় একটা বিশাল পাগড়ি বাঁধল। তারপর জামা গায়ে দিয়ে কোমরে একটা লাল কাপড় বেঁধে পায়ে জুতো পরে মশমশ করতে করতে বেরিয়ে গেল। গ্রামের লোক কানাইকে এইরকম অদ্ভুত পোশাকে দেখে জিজ্ঞেস করলো, ও কানাই, তুমি কোথায় চললে? কানাই বলল, আমাকে আজ থেকে আর কানাই নামে কেউ ডাকবে না। তার কারণ আমি লাঠির এক ঘায়ে 7টা মারতে পারি। আজ থেকে আমার নাম 7 মার পালোয়ান। আমি এখন রাজার বাড়িতে পালোয়ানগিরি করতে চললাম। গ্রামের লোকজন তো হেসেই খুন হলো। বলল, বেটার মাথা খারাপ হয়ে গেছে, এই সিরিঙ্গের চেহারা নিয়ে বেটা চলল রাজার কাছে। কিন্তু কানাই কাউকে কোনো উত্তর দিল না। 3 দিন একটানা হেঁটে সে রাজ্যের রাজধানীতে এসে পৌঁছল। এরপর রাজপ্রাসাদের দারোয়ানকে বুঝিয়ে সুঝিয়ে সে সোজা গিয়ে উপস্থিত হলো রাজ দরবারে। একটু ফাঁক পেয়েই সে সোজা রাজার কাছে গিয়ে জোড়হাত করে দাঁড়ালো। রাজা কানাইয়ের মাথায় সেই এক থান মার্কিনের বিশাল পাগড়ি দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? হে? কানাই বলল, মহারাজ, আমার নাম 7 মার পালোয়ান। আমি লাঠির এক ঘায়ে 7টাকে মারতে পারি। রাজামশাই খুব খুশি হয়ে তাকে রাজবাড়িতে পালোয়ান হিসেবে চাকরি দিলেন। তার মাইনে হলো মাসে 50 টাকা। ফলে তার দিন খুব সুখেই কাটতে লাগলো। এর কিছুদিন পরে দেশে এক বিপদ এসে উপস্থিত হলো। একটা বাঘ কোথা থেকে সেই রাজ্যে এসে মহা উৎপাত শুরু করে দিল। সে সুযোগ পেলেই গরু বাছুর মারতে লাগলো। বেশ কয়েকজন প্রজাও বাঘের হাতে মারা পড়ল। প্রজারা খুব ভয় পেয়ে গেল। রাখালরা এখন গরু মোষ নিয়ে মাঠে চড়াতে যেতে চাইছে না। চাষা ভয়ে নিজের ক্ষেতে কাজ করতে যেতে চাইছে না। বাঘের দৌরাত্মে সবাই তটস্থ। বাঘটাকে মারতে রাজামশাই বেশ কয়েকজন শিকারী পাঠালেন, কিন্তু যারা বাঘটাকে মারতে গেল তাদের সবাইকেই বাঘটা মেরে খেয়ে ফেলল। রাজ্য যে রসাতলে যায়, তাই রাজামশাই খুব ব্যস্ত হয়ে উঠলেন। একদিন রাজসভাতে খুব দুঃখ করে বললেন, এই বাঘ তো আমাদের সমস্ত রাজ্য শেষ করে দেবে। তারপর সব মন্ত্রীদের দেখে তাকিয়ে বললেন, এখন কি করা যায় বলুন আপনারা? রাজার কথা শুনে এক মন্ত্রী বললেন, রাজামশাই, এত ভাবছেন কেন? আমাদের তো 7 মার পালোয়ান আছে, তাকে এত টাকা দিয়ে রাখা হয়েছে কেন? আপনি তাকেই হুকুম দিন বাঘটা মারতে। রাজামশাই বললেন, আরে ঠিক বলেছেন তো, আমার তো এই কথাটা মাথায় আসেনি। কই হে, ডাকো তো পালোয়ানকে। রাজার ডাক পেয়ে কানাই এসে রাজসভায় হাত জোড় করে দাঁড়ালো। রাজামশাই বললেন, শোনো 7 মার, তুমি তো জানো একটা বাঘ এসে আমাদের রাজ্যে খুব উৎপাত করছে। কানাই বলল, সে তো শুনেছি মহারাজ। রাজামশাই বললেন, তুমি এত বড় পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে। আর যদি বাঘ মেরে আমাদের রাজ্য শান্ত করতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। কানাই রাজামশাইকে লম্বা সেলাম করে বলল, বহুত আচ্ছা মহারাজ, আমি এখনই যাচ্ছি।
বাঘটাকে মারতে আমার এক দিনের বেশি সময় লাগবে না। রাজামশাই বললেন, হ্যাঁ, তোমাকে পরশু সকালের মধ্যে এই রাজ্যকে বাঘ মুক্ত করতে হবে। ঘরে এসে কানাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায়, এমন সুখের চাকরিটা আর তো থাকলোই না, এর সঙ্গে প্রাণটাও যাবে বলে মনে হচ্ছে। সে মনে মনে ভাবতে লাগলো যে এখন কি করা যায়। বাঘ মারতে গেলে বাঘে খাবে, আর বাঘ না মারতে পারলে রাজা গর্দান নেবেন। এ তো মহা মুশকিলে পড়া গেল। শেষে সে ঠিক করলো যে সে আর এ দেশে থাকবেই না, আজকেই দেশ ছেড়ে পালাবে। সেদিন সন্ধ্যের পর কানাই তার জমানো সব টাকা কড়ি নিজের ট্যাকে গুজে নিল। তারপর তার বিশাল পাগড়িটা মাথায় জড়িয়ে লাল কাপড়টা দিয়ে কোমরটা এঁটে বাঁধল। তারপর এক হাতে লাঠি, অন্য হাতে তার ঢাল, পিঠে তার পুটলি নিয়ে পায়ে নাগরা জুতো পরে সে বেরিয়ে পড়ল। সকলেই ভাবল সাতমার পালোয়ান বোধহয় বাঘ মারতে চলেছে, আর কানাই ভাবল অন্ধকার থাকতে থাকতে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। এই রাজ্যের রাজধানীর একদম শেষ প্রান্তে একটা বুড়ি আর তার নাতনি একটা ছোট্ট মাটির ঘরে থাকত। শীতের রাত্রিতে তারা দুজনেই লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। সেদিন আকাশে বিরাট চাঁদ উঠেছে, চারিদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। তাই বুড়ির নাতনি বায়না ধরেছে যে সে বাইরে গিয়ে জ্যোৎস্না দেখবে, কিন্তু বুড়ির বাইরে আসার ইচ্ছা একেবারেই নেই। সে এতক্ষণে ঘুমিয়েই পড়তো, কিন্তু নাতনির জ্বালায় কিছুতেই ঘুমোতে পারছে না। এদিকে সেই বাঘটা বুড়ির ঘরের পেছনে ঘাপটি মেরে বসেছিল। সে ঠিক করে রেখেছে দিদিমা বা নাতনি কেউ একজন বেরোলেই তাকে ধরে খাবে। বুড়ি অনেক চেষ্টা করেও নাতনিকে ঘুম পাড়াতে না পেরে খুব রেগে বলল, তুই যদি জ্যোৎস্না দেখতে যাস তাহলে তোকে বাঘে ধরে খাবে। নাতনি বলল, আমি বাঘকে একদমই ভয় করি না, বাঘ তো আমার মামা হয়। তখন বুড়ি বলল, বাইরে বেরোলেই তোকে ট্যাপায় ধরবে। আসলে ট্যাপা বলে কিছু নেই। বুড়ি তার নাতনিকে ভয় দেখাবার জন্য ওই নামটা তৈরি করেছিল। কিন্তু বাঘ ঘরের পেছনে বসে ট্যাপার নাম শুনে ভারী ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, বাবারে, ছোট্ট মেয়েটা আমাকে ভয় করে না, কিন্তু ট্যাপাকে ভয় করে। সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার। যদি সেই জানোয়ারটা কাছাকাছি থাকে তাহলে তো আমার ভারী মুশকিল হবে। অন্ধকারে ঘাপটি মেরে বসে বাঘ এইসব ভাবছে, ঠিক সেই সময় কানাই সেদিক দিয়েই পালাচ্ছিল। ঘরের পেছন দিকটা অন্ধকার ছিল, সেখানে একটা কিছু বসে থাকতে দেখে কানাই মনে মনে ভাবল, বাহ, এই তো একটা ঘোড়া বসে আছে। এই ঘোড়াটার উপর চাপতে পারলে সকাল হওয়ার আগেই আমি রাজ্য থেকে পালিয়ে যেতে পারবো। এই বলে সে কোমরের কাপড়টা খুলে বাঘের গলায় বেঁধে দিল। অন্ধকারে বাঘ বাবাজিও কানাইকে ভালো করে চিনতে পারেনি। তার কারণ মাথায় বিশাল পাগড়ি থাকায় কানাইকে দেখতে একটা অদ্ভুত জন্তুর মতোই লাগছিল। একটা মানুষ হঠাৎ এসে যে তার মতো জন্তুকে গলায় কাপড় বেঁধে দেবে, এটা বাঘের মাথাতেই ঢোকেনি। বাঘ মনে মনে ভাবল, এই নিশ্চয়ই সেই ভয়ঙ্কর জানোয়ার ট্যাপা। এই ভেবে বাঘ একদম শান্ত হয়ে রইল। এদিকে কানাই মনে মনে ভাবল, ঘোড়া যখন পেয়েই গেছি তখন আর এত তাড়াতাড়ি গিয়ে কি হবে? এই রাতে কোথায় রাস্তা হারিয়ে ফেলবো? তার থেকে ঘরে ফিরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। একদম শেষ রাত্রে ঘোড়ায় চড়ে এক ছুটে রাজ্যের বাইরে চলে যাব। এই ভেবে সে বাঘকে তার বাড়ির দিকে টেনে নিয়ে গেল। বাঘ বেচারা আর কি করে? সে ভাবল, এখন যখন ট্যাপার হাতে পড়েছি তখন এর কথা মতোই চলতে হবে। বেশি বেগড়বাই করলে শেষে আমার প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। নিজের বাড়ি এসে কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করে দরজায় তালা দিয়ে দিল।
তারপর বিছানায় শুয়ে ভাবল শেষ রাত্রে উঠেই পালাবো। কিন্তু কানাইয়ের ঘুম ভাঙতে ভাঙতে সকাল হয়ে গেল। তখন সে তাড়াতাড়ি উঠে ঘোড়া আনতে গিয়ে দেখে সর্বনাশ, ঘরের ভেতরে তো বাঘ বসে আছে। ভয়ের চোটে সে নিজের ঘরে গিয়ে দরজার হুড়কো এঁটে বসে কাঁপতে লাগলো। বাঘ যে ঘরে বন্ধ আছে এবং বেরিয়ে এসে যে তাকে খেতে পারবে না সে কথা তার মাথায় রইলই না। এদিকে সকালবেলা রাজ্যের অর্ধেক লোক সাতমার পালোয়ানের বাড়িতে খবর নিতে এসেছে যে বাঘ মারা হলো কিনা। তারা এসে দেখল যে সাতমার পালোয়ানের একটা ঘরে বাঘ বাঁধা আছে। সব প্রজারা আনন্দে ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিল। রাজামশাই আশ্চর্য হয়ে সাতমার পালোয়ানের বাড়ি চললেন। সেখানে গিয়ে সত্যিই দেখলেন যে পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে। ততক্ষণে কানাইয়েরও সব ব্যাপার বোঝা হয়ে গেছে আর তার বুদ্ধিও খুলে গেছে। সে নিজের মাথায় পাগড়িটা পরে হাতে লাঠি নিয়ে রাজামশাইকে সেলাম করে দাঁড়ালো। রাজা বললেন, তুমি বাঘটাকে মারোনি কেন সাতমার? কানাই উত্তর দিল, মহারাজ, আমি তো এক ঘায়ে 7টাকে মারি, এটা তো শুধু একটা, সেই জন্যই একে মারিনি, বেঁধে নিয়ে এসেছি। এরপর থেকে সাতমার পালোয়ানের নাম দেশে বিদেশে রাষ্ট্র হয়ে গেল। রাজামশাই খুব খুশি হলেন। কানাইয়ের মাইনে 50 টাকা থেকে 1 লাফে বেড়ে 500 টাকা হলো। রাজামশাই তাকে একটা বিশাল বাড়িতে থাকতে দিলেন। রাজমহল থেকে প্রতিদিন ভালো ভালো খাবার কানাইয়ের বাড়িতে আসতে লাগলো। কানাইয়ের সুখের আর সীমা রইল না। কিন্তু সুখের দিন কি কারো চিরকাল একই রকম থাকে? দেখতে দেখতে কানাইয়ের এক নতুন বিপদ এসে উপস্থিত হলো। কানাই যে রাজ্যে থাকত তার পাশের রাজ্যের রাজাটা ছিল খুব বদমাশ। সে আশেপাশের সব রাজ্যে ঢুকে লুটতরাজ চালাতো। সে ছিল মস্ত যুদ্ধবাজ, তাই তার সঙ্গে পেরে ওঠা খুব মুশকিলের কাজ। সে কয়েক হাজার সৈন্য নিয়ে কানাইয়ের দেশ লুটতে চলে এলো। রাজামশাই কানাইকে ডেকে বললেন, শোনো সাতমার, এখন তুমি না বাঁচালে তো আমার আর রক্ষে নেই। তার কারণ আমার রাজ্য শান্তির দেশ, তাই আমার রাজ্যে 200-300 জনের বেশি সৈন্য নেই। এখন ওই রাজা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের হেডে ভূত হওয়া ছাড়া গতি নেই। একমাত্র তুমি এর থেকে আমাদের বাঁচাতে পারো। আর তুমি যদি কোনো রকমে ওই রাজাকে তাড়িয়ে দিতে পারো তাহলে আমার অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তোমার। কানাই জোড়হাত করে বলল, অপরাধ নেবেন না রাজামশাই, গ্রামে আমার বউ ছেলে মেয়ে সব রয়েছে, রাজকন্যা আমি গ্রহণ করতে পারব না। তখন মন্ত্রীমশাই ব্যস্ত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সে সব ঠিক আছে, আগে তুমি যুদ্ধটা জিতে রাজা আর তার সৈন্যদের এখান থেকে তাড়াও, তারপর দেখছি তোমার জন্য কি করা যায়। কানাই বলল, রাজামশাই কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি আর গিয়ে ওদের সবাইকে মেরে ভাগিয়ে দিচ্ছি। তবে যুদ্ধে যেতে হলে আমার একটা ভালো ঘোড়া লাগবে, নইলে ভালো করে যুদ্ধ করতে পারবো না। রাজামশাইয়ের হুকুমে সরকারি আস্তাবলের সবচাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি এনে কানাইকে দেওয়া হলো। কানাই আজ 1খানা মার্কিন থানের জায়গায় 3 থান মার্কিন দিয়ে নিজের মাথার পাগড়ি বাঁধল। পোশাকটাও বেশ জমকালো পড়ল আর মনে মনে বলল, যুদ্ধের নাম করে একবার ঘোড়ার পিঠে তো উঠি, তারপরে উল্টো দিকে গিয়ে সোজা পগার পার হয়ে যাব। কিন্তু একটা মুশকিল হলো, কানাইকে যে ঘোড়াটা দেওয়া হয়েছিল সেটা ছিল যুদ্ধের ট্রেনিং নেওয়া ঘোড়া। কানাই ঘোড়ার পিঠে চাপার পর যতই ঘোড়াটাকে অন্যদিকে নিয়ে যেতে চায়, ঘোড়া কিছুতেই রাজি হয় না। যুদ্ধের বাজনা শুনে সে ঘোড়া তখন নাচতে শুরু করেছে আর যুদ্ধক্ষেত্রের দিকেই ছুটতে শুরু করেছে। কানাইয়ের তখন সেই ঘোড়ার উপর বসে থাকাই খুব মুশকিলের ব্যাপার হলো।
কানাই তখন ভয়ে গাছপালা, খড়ের গাদা যা কিছু পেয়েছে সব আঁকড়িয়ে ধরে ঘোড়াটাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু সে ঘোড়া তেজিয়ান ঘোড়া, সে ঘোড়া কিছুতেই থামল না। সেই গাছপালা, খড়ের গাদা সব শুদ্ধ সে ঘোড়া কানাইকে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে চলল। এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরাও শুনতে পেয়েছে যে এই দেশে সাতমার পালোয়ান বলে একটা লোক আছে। সে নাকি এক ঘায়ে 7টাকে মারে। তার উপরে সে আবার এমনি সেমনি লোক নয়, সে একটা বাঘকে ধরে নিজের ঘরে বেঁধে রেখেছিল। একথা শুনে তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, ভাই, ওই সাতমার পালোয়ান এলে আমি কিন্তু যুদ্ধ করব না। বাপরে, সে এক ঘায়ে 7টাকে মারবে, আমি তাকে দেখলেই যুদ্ধ ছেড়ে পালাবো। জানিস তো কথায় আছে, আপনি বাঁচলে বাপের নাম। এই রকম কথাবার্তা হচ্ছে এমন সময় সাতমার পালোয়ানের ঘোড়া, সেই 3 থান মার্কিনের পাগড়ি, সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ ঝড়ের গতিতে আসতে দেখা গেল। দূর থেকে দেখেই মনে হচ্ছিল যেন একটা পাহাড় পর্বত ছুটে আসছে। বিদেশি রাজার সৈন্যদের একজন সেটা দেখেই বলল, ওই দেখ, ওই সাতমার পালোয়ান আসছে, এবারে গাছ, পাহাড়, পর্বত ছুঁড়ে মারবে। অমনি মুহূর্তের মধ্যে সেইরা হাজার হাজার সৈন্য চেঁচাতে চেঁচাতে নিজেদের রাজ্যের দিকে এমন ছুট দিল যে নিমেষের মধ্যেই যুদ্ধক্ষেত্র একদম শুনশান। কানাই যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখল বিদেশি সৈন্যরা সব পালিয়ে গেছে, শুধু রাজাটা বেশ মোটা বলে ছুটতে পারেনি, তাই সে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কানাই মনে মনে ভাবল, এ তো মন্দ মজা নয়, আমি তো আসলে পালাতে চেয়েছিলাম আর মাঝখান থেকে যুদ্ধই জিতে গেলাম। এরপর কানাই রাজাটাকে বেঁধে নিয়ে নিজের রাজামশাইয়ের কাছে গেল। বাস, আর কি, এবার তো সাতমার পালোয়ানের জয় জয়কার। রাজামশাই নিজের অর্ধেক রাজত্ব দিলেন। যে রাজা যুদ্ধে হেরেছিলেন সেই রাজত্বটাও সাতমার পালোয়ানই পেল। এরপর একদিন সাতমার তার গিন্নি আর ছেলে মেয়েদের তার রাজমহলে নিয়ে এলো আর বলল, খবরদার, আমার নাম যে কানাই সে কথা কাউকে বলবে না। আমি এখন সর্বদমন রাজাধিরাজ সাতমার পালোয়ান। গল্পটা কেমন লাগলো জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ তো রইলই। সবাই ভালো থাকবেন।